আপনাদের বলছিলাম না চ্যাপ্টার থেকে সমস্যা বের করতে, কে কি বের করছেন বলেন? এই তো কথা বলেন না। এই কথা শুনেন না। স্যার আবিষ্ট প্রভাবক কি? কি প্রভাবক? আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবের আরেকটা নাম হচ্ছে হচ্ছে যেটা মনে করেন যে মানে প্রবণটা বাড়ায়, যেটা মানে প্রবণ ক্ষমতা বাড়ায় আর কি, ওয়ান কাইন্ড অফ এরকম। ঠিক আছে। আর আপনাদের এখানে আমি যতটুকু ঘাটলাম, এখানে প্রভাবক হচ্ছে আসলে হচ্ছে কয়টা, দুইটা নিয়ে পাঁচটা ছয়টা ছয়টার মতো আছে। সবাই একটু মার্ক করেন, আমি বলতেছি মার্ক করেন। আবিষ্ট প্রভাবের আরেকটা ডেফিনেশন আছে, এটা হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া করে দেখাইতে হবে, বিক্রিয়া করে তারপরে দেখাইতে হবে। স্যার আচ্ছা, সোডিয়াম সালফেটের যে বিক্রিয়া ওইটা? কোশ্চেন যেন কে করলেন? সোডিয়াম সালফেট, ওইটা হচ্ছে সালফাইড, সালফেট না, সালফাইড আর হচ্ছে আর্সেনেট। হ্যাঁ ওইটা আবিষ্ট প্রভাবক, হ্যাঁ এটা হচ্ছে একটা ডেফিনেশন। তো আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কোনো প্রভাবকই অ্যাড করি না কেন, হ্যাঁ প্রভাবক অ্যাড করার মানে কি? মূলত প্রভাবক অ্যাড করার মানে হচ্ছে দুইটা, হয় সে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে, নয় সে বিক্রিয়ার গতিকে হ্রাস করবে। হ্যাঁ, কারণ কথা হচ্ছে বিক্রিয়ার গতি হয় বাড়াবে না হয় কমাবে। এখন কথা হচ্ছে কখন বাড়াবো কখন কমাবো, এটা হচ্ছে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে আলটিমেটলি আমি এটা কি বাড়াবো নাকি কমাবো। তো মূলত সকল প্রভাবকের মানে প্রভাবকের মেন কাজ হচ্ছে দুইটাই। তো এই ডেফিনেশন মোটামুটি সবগুলোতে বলা যায় বাড়ায় কমায়, ঠিক আছে, কিন্তু এই বাড়া কমানো গুলা কি বিভিন্ন ভাবে ক্যাটাগরি করা হয়েছে। যেমন এখানে মেবি আপনার প্রভাবক বিষ, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। আর আবিষ্ট প্রভাবক হচ্ছে মানে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে মানে সরাসরি বিক্রিয়া করে না, কিন্তু থার্ড পার্টি হলে বিক্রিয়া করে, মানে তিনটা একসাথে বিক্রিয়া করে, ওই সময় একটা এটার নাম আর কি আবিষ্ট বলা হয় আর কি। আচ্ছা, তো যেমন মনে করেন আবিষ্ট প্রভাবকের হচ্ছে যেটা হচ্ছে যেমন সোডিয়াম সালফেট, তো 2 NH2 plus oxygen NH3 plus oxygen, এখানে রিঅ্যাকশনটা হয় 2 Na2SO4 হয়, হচ্ছে Na2SO3 NH3SO3 plus O2 Na2SO4 plus Na3। আচ্ছা, কোশ্চেনের জন্য প্রথমে কি করছিলেন? স্যার আমি। আচ্ছা, শাকিলা যে প্রশ্ন করছিলেন এটা হচ্ছে অর্ধেক বলছিলাম, বাকি অর্ধেক শুনে নেন। এটা হচ্ছে মানে আবিষ্ট প্রভাবক যেটা, সেটা হচ্ছে আগে বলছিলাম যে যেটা বৃদ্ধি করে, মানে ওয়ান কাইন্ড অফ মনে করেন যে একটা বিক্রিয়া আপনি করতেছেন, তো বিক্রিয়াটা বন্ধ মনে করেন যে আশানুরূপ পাচ্ছেন না বা হচ্ছে না, এখন কি করা যায়? তো এই প্রভাবক গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস করা যায়। তো প্রথমে এখানে বলছে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, তারপরে বলছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক বলছে, তারপরে বলছে আবিষ্ট প্রভাবক, তারপরে বলছে যে প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর, তারপরে বলছে প্রভাবক বিষ। তো আমি হচ্ছে একবার করে বলি, যদি না হয় তাহলে স্ক্রিনশট করে পরে পড়াবো, সমস্যা নেই। তো ধনাত্মক প্রভাবক যেটা বলছে, ধনাত্মক যে প্রভাবক, ধনাত্মক প্রভাবক মিন্স হচ্ছে পজিটিভ জিনিস, তার মানে হচ্ছে বিক্রিয়ার গতিকে মানে বৃদ্ধি করবে। এখন ধনাত্মক প্রভাবক অনেকগুলো হইতে পারে, কথা বুঝছেন?
ধনাত্মক প্রভাবক মানে হচ্ছে পজিটিভ, মানে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে। এখন এগুলা হচ্ছে অনেকগুলা হইতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে বইতে অনেকগুলো দেওয়া আছে অবশ্য, অ্যামাইনো দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, আর ঋণাত্মক হচ্ছে বিক্রিয়ার গতিকে কি করে, হ্রাস করে ফেলে। এখন আপনাদের জিনিস এগুলো ক্ষতে বিশেষ করে বেশি আসে, ক্ষতে বিশেষ করে বেশি আসে। তো ক্ষতে যদি বিশেষ করে সেগুলো ভালোভাবে করতে হবে। অটোপ্রভাবক মানে বা স্বপ্রভাবক হচ্ছে ওই বিক্রিয়ার মধ্যেই একজন হচ্ছে দায়ী, মানে ধরেন বিক্রিয়ক হিসেবে অনেকগুলো নিলেন, স্বপ্রভাবক যেটা বিক্রিয়ক হিসেবে অনেকগুলো নিলেন, ওর মধ্যে দেখা যাচ্ছে একজন আবার প্রভাবক হিসেবে কাজ করছে। হ্যাঁ, ওর মধ্যে একজন হচ্ছে আবার প্রভাবক হিসেবে কাজ করতেছে। আর আদিষ্ট প্রভাবক হচ্ছে যেটা, ওটা ওরা বলতেছে এখানে কোনো রিয়েকশন হয় না। মানে কথা হচ্ছে আপনি এই O2 দেওয়া মানে কিন্তু বিক্রিয়ার গতি বাড়ানো বা বিক্রিয়াটা হওয়া, ঠিক আছে। তো আপনি যখন ওর সাথে অক্সিজেন দিবেন তখন এখানে রিয়েকশন হয় না, দেখা যাচ্ছে এখানে রিয়েকশন হচ্ছে না। হ্যাঁ, তো আদিষ্ট প্রভাবক হচ্ছে যে যখন তারা নিজেরা নিজেরা রিয়েকশন করে না, মানে সিঙ্গেলাইজ রিয়েকশন করে না, কিন্তু যদি থার্ড পার্টি এসে তিনজন একত্রে মিলিত হয় তাহলে রিয়েকশন। হ্যাঁ, যেমন এই যৌগ এই যৌগ এই যৌগ তিনটা যৌগ একত্রে মিলিত হয়েছে, তো তিনটা যৌগ যদি একত্রে মিলিত হয় তাহলে তারা রিঅ্যাকশন করে মানে কনভার্ট হয়। আর যদি তারা এই যে সিঙ্গেল করতেছে, যেমন এইটাই হচ্ছে সিঙ্গেল, কিন্তু এইটাই কিন্তু বিক্রিয়া হবে না, ঠিক আছে, ক্রস চিহ্ন দিয়ে দিলাম আমি। তার মানে হচ্ছে আবিষ্ট প্রভাবক হচ্ছে থার্ড একটা পার্টি আসবে, ওই থার্ড পার্টি ওদের সাথে সিঙ্গেলাইজ রিঅ্যাকশন একটা করলে আরেকটা করবে না, কিন্তু তারা যদি তিনজন একত্র করে দেন তাহলে একত্র করলে আবার ঠিকই বিক্রিয়া হবে। তো এটাকে বলা হয় আদিষ্ট প্রভাবক। আর যে কোনো প্রভাবের কাজ হচ্ছে দুইটা, হয় বিক্রিয়ার গতি বাড়াবে না হয় বিক্রিয়ার গতি কমাবে, ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তো এখানে বলাই যে সেটা হচ্ছে বিক্রিয়ার গতি বাড়ায়, তবে প্রবণ ধর্মটা হচ্ছে একটু আপডেট করে দেয়। আর প্রভাবক প্রমোটরের কাজ হচ্ছে এরকম বাড়ায় বাড়ায় দেয়, প্রমোটরও বাড়ায় দেয়। আর আপনার প্রভাবক বিষ তো গতকালকে ওই ইসমাইল প্রশ্ন করছিল, যেটা প্রভাবকের মানে ক্রিয়াটা হ্রাস করে দেয়। হুম, প্রভাবক বিষ মানে মানে হচ্ছে গতিটাই হ্রাস করে দেয় আর কি। তো এই জন্য এটাকে প্রভাবক বিষ বলা হয়েছে। তো বলছিল যে প্রভাবক তো আমাদের জন্য ভালো, তাহলে আবার একটা বিষ নাম দিল কেন? মূলত প্রভাবকের জন্য তো খারাপ, মানে প্রভাবকের গতিটা যে নেগেটিভ করে দিতেছে না, এই কারণে বিষ বলতেছে, জাস্ট নামটা দেওয়া হয়েছে বিষ, যেহেতু প্রভাবক ক্ষমতাটা হ্রাস করে ফেলে এই কারণে। আচ্ছা, এগুলো ডিটেলসে ডিটেলসে পরে স্ক্রিন শেয়ার করে পড়াইতে হবে। এখন এটা দুইটা করা যায়, দেখেন এটা কি আমি ডিটেলসে পড়াবো, আমি চাইছিলাম যে এগুলা আমি বলে দিব আপনাদের, যে মাহমুদুল হাসান আরেকজন থিওরি পড়ায়। তো আমি এখন বলে দিব কোনগুলা কোনগুলা বাকি আছে, ওইগুলা পুরো কমপ্লিট প্যাকেজ করে ও পড়াবে, না হলে এখন আমার ছবি তুলে পড়াইতে হবে। বলেন কোনটা করবো, নাকি থার্ড চ্যাপ্টারে যাবো, কি করবো বলেন? বলেন বলেন একদম বলেন, তাড়াতাড়ি বলেন। কি করবো বলেন? স্যার থিওরি গুলা তাহলে ভাইয়াই পড়াক, আপনি থার্ড চ্যাপ্টার শুরু করে দেন। আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই কোনগুলা বাকি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমাদের আহ, এইটার ভেতরে আর এই থিওরি নিজে পারা যায়, বুঝছেন, প্রভাবক এই যে খুব সুন্দর ইজিলি বললেই পারা যায়, ঠিক আছে। তাও আরেকজন আছে, সমস্যা নেই, আপনাদের ভালোর জন্যই করা হয়েছে এটা, আরো ভালো। আচ্ছা, একটু ওয়েট করেন, একটা কি পরে দেখেছিলাম গত ক্লাসে। আচ্ছা দাঁড়ান, আমি ভিডিওটা অফ করতেছি, হ্যাঁ আমি দুই তিনটা ছবি তুলবো, হ্যাঁ বইয়ের কয়টা ছবি তুলে স্ক্রিন শেয়ারে 5-10 মিনিট দেখায় দিব আর কি, পুরো চ্যাপ্টারটা আমি দেখাবো, হ্যাঁ দেখায়া তারপরে মানে একটা আমি রিভিউ দিব আর কি। তো এর মধ্যেও আমি কিছু থিওরি পড়ায় ফেলবো, এই যে প্রভাবক বা হ্যান ত্যান কিছু থিওরি আমি পড়ায় ফেলবো। তারপরে হচ্ছে আর বলে দিব যে কোনগুলা কোনগুলা আর কি। তো ক্যামেরাটা আমি অফ করতেছি, হ্যাঁ, কেউ যাবেন না এখনই, 2 মিনিটের মধ্যে আবার আমি স্ক্রিন শেয়ারে চলে যাবো, ঠিক আছে।
এই কথা শুনেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে এটা একটু একটু ঝামেলা থিওরি, তো তাই এটা হচ্ছে আগে পড়ায়নি। থিওরিটাই পড়াইতে চাইছিলাম গত ক্লাসে, কিন্তু সময়টা শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই থিওরিটা একটু বুঝেন, ঠিক আছে? এই থিওরিটা বুঝলে একটু মোটামুটি আর সমস্যা হবে না। তো আমি একটু পড়াই দিই উপর দিয়ে, তারপর বাকিটা তো আবার রিভিউ হবেই। আচ্ছা দেখেন, এই 4th চ্যাপ্টার আমি পড়ানোর পরে আপনারা হচ্ছে পুরা আর কি একবার দিবেন। তো দেওয়ার পর যা কিছু বাকি থাকবে ওগুলো আমি বলে দিব মাহমুদুলকে, যেগুলো তুমি পড়ায় দাও সব ওগুলো পড়ায় দিবে, আর আপনারাও রেডি রাখবেন যা যা বাকি থাকে আর কি টুকটাক। আচ্ছা তাই দেখেন জিনিসটা, হ্যাঁ আগে এটা পড়াই। এখানে বলছে যে তাপোৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, মানে যে ওরা যেটা বলছে যে একটা তাপোৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এই তাপোৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়ার সাথে সক্রিয়ণ শক্তি একটা সম্পর্ক। এটা সৃজনশীল আসার মতো একটা প্রশ্ন, হ্যাঁ এই কারণে পড়াই দিতেছি। মানে সৃজনশীল আর কি 3-4 জন আসতে পারে, এই জন্য করাই দিতেছি। তো দেখেন, যে কেউ কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? এই থিওরিটা তো এখানে বলছে তাপোৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, মানে জিনিস হচ্ছে নর্মাল সেন্সে যদি বলি, একটা তাপহারী বিক্রিয়া আর একটা তাপোৎপাদী বিক্রিয়ার সাথে সক্রিয়ণ শক্তির কি সম্পর্ক, এটাই আর কি গ্রাফের মাধ্যমে থিওরিটা বোঝানোর চেষ্টা করছে এখানে। তো এখানে যথেষ্ট পরিমাণ খুব সুন্দরভাবে বুঝায় লিখছে, হ্যাঁ একটা স্টুডেন্ট নর্মাল যে কোনো স্টুডেন্ট পড়লে বোঝা যায়। তো এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে, একটা বাম সাইডের গ্রাফ একটা ডানের সাইডের গ্রাফ। তো বামে দেখবেন তাপোৎপাদী বলছে, ডানে দেখবেন যে তাপহারী বলছে, হ্যাঁ আচ্ছা ভালো কথা। তো তাপৎবাদী বলছে, তাপহারী বলছে, খুব সুন্দর কথা। আমি যে যে পয়েন্ট উল্লেখ করি সেই পয়েন্টে একটু নোট ডাউন করবেন, ঠিক আছে? কোনো ভুল যেন না হয় নোট ডাউন গুলা। আচ্ছা, তো এখানে দেখেন আগে আগে বুঝতে হবে সক্রিয়ণ শক্তি কাকে বলে আমাদের। সক্রিয়ণ শক্তি কাকে বলে? তো সক্রিয়ণ শক্তি একদম টু দা পয়েন্টে যদি বুঝতে চান, মনে করেন যে আপনার হাতে কিছু বিক্রিয়ক আছে, এগুলা উৎপাদে কনভার্ট হবে। তো এখন কথা হচ্ছে বিক্রিয়ক গুলো উৎপাদে কনভার্ট হবে, ঠিক আছে ভালো কথা। এখন বিক্রিয়ক যদি উৎপাদে কনভার্ট হইতে হয়, তাহলে বিক্রিয়কের মধ্যে মানে বিক্রিয়ক গুলা যে অণু দ্বারা গঠিত, একটা বিক্রিয়ক যদি নেই, বিক্রিয়ক তো অণু দ্বারা গঠিত, ওর মধ্যে তো অণুগুলা আছে, হ্যাঁ তো ওই অণুগুলার একটা এনার্জি দরকার হয় উৎপাদে কনভার্ট হওয়ার জন্য। তো এই যেই এনার্জিটা দরকার হয় সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। আমি যদি এখান থেকে পড়ি, সবাই বইটা একটু খোলা রাখবেন, পেজ নাম্বারটা কত? পেজ নাম্বারটা কত? 402। আচ্ছা আচ্ছা 402। দেখেন এখানে বলছে যে সক্রিয়ণ শক্তি, প্রতিটি রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ উৎপন্ন হয়, জানি নতুন পদার্থ উৎপন্ন হতে হলে পরমাণুগুলোর মধ্যে পুরাতন বন্ধন ভাঙতে হয়, নতুন বন্ধন গড়তে হয়। তার মানে বিক্রিয়ক ভাঙতে হবে, উৎপাদ গড়তে হবে। তো কোন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদ পদার্থে পরিণত হওয়ার কালে বিক্রিয়ক অণু বা কণাগুলোকে একটি ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। এই যে ন্যূনতম যে শক্তিটা বলতেছে এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখন আসেন যে তারপরে বলছে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তু কণার যে অংশ এই ন্যূনতম শক্তির অর্জন করতে পারে তারাই বিক্রিয়ার সক্রিয় অণু হিসাবে বিবেচিত। আচ্ছা, ন্যূনতম শক্তিমাত্রা কণাগুলি বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী একটি অস্থায়ী জটিল অবস্থা দ্বারা করে। আচ্ছা আমি ভাঙিয়ে দিতেছি, একটু অন্য লেভেলের কথাবার্তা বলছে, মানে ওরা যেটা বুঝিতে চাইছে সেটা হচ্ছে এই যে যে অণুগুলা উৎপাদে কনভার্ট হবে এর জন্য একটা মানে একটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগে। যেমন আমরা যখন ম্যাথ গুলা করছি, ম্যাথ গুলাতে দেখতে আমরা মুখস্থ ছিল না 55 মানে 55 কিলোজুল এনার্জি শক্তি লাগে। তারপর আমরা ওই যে একটা ম্যাথ করছিলাম মনে করে দেখেন, অণুর ভগ্নাংশ ফ্যাক্টর। তো অণুর ভগ্নাংশ ফ্যাক্টর একটা জিনিস পড়ছিলাম যে 10⁻10, মানে হচ্ছে কোটির মতো অণুর মধ্যে মাত্র 10টা, একটা ছিল 18টা অণু, না একটা ছিল 19টা, একটা ছিল মেবি 38টা। তো এতগুলো অণুর মধ্যে মাত্র 38টা অণু, মাত্র 19টা অণু এই পরিমাণ সক্রিয়ণ শক্তি লাভ করে, মানে ওই যে 50 কিলোজুল মোল ইনভার্স ওয়ান। আবার আরেকটা জিনিস আমরা প্রমাণ করছিলাম যে আমরা যদি টেম্পারেচার 10 ডিগ্রি বাড়াই, তাহলে কি হয়, দ্বিগুণ সংখ্যক অণু ওই সক্রিয়ণ শক্তিটা লাভ করে, মানে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুগুলোর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর কারণে। এই কথাটা বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। জি স্যার। আচ্ছা, কোনো ক্লাস মিস দিলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? এগুলা সব ক্লাসের কম্বাইন কথাবার্তা। আচ্ছা,
এখন আমি হচ্ছে যে জিনিসটা আপনাদের দেখা যেতেছি, এই যে একটা একটা ওই যে লম্বলম্বী দাগ নাই যে তীর চিহ্নের মতো উপর নিচ, দেখছেন ঢেউ ঢেউ, এই যে ঢেউটা মানে ই এক্স এই যে ই অব্দি, হুম, এই যে মাথা থেকে মাথায় তো হচ্ছে ই এক্স আর নিচে তো হচ্ছে ই এ, তো এই যে ভাবে লিখে দিছে সক্রিয়ণ শক্তি। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার যে গ্রাফটা আমরা দেখতেছি, এই গ্রাফের সক্রিয়ণ শক্তি কোনটা? এই গ্রাফের সক্রিয়ণ শক্তি হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে এখানে বুঝাইছে এই যে ই এক্স থেকে ই এ, মানে এই উচ্চতাটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। আর এখানে সক্রিয়ণ শক্তি হচ্ছে ই এক্স থেকে একদম জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝেন, এখানে আবার অন্য জিনিস বুঝাবো। আমরা 9 পড়ছিলাম যে ডেল এস যেটা, ডেল এস যেটা, ডেল এস এর কিন্তু তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে নেগেটিভ আর তাপহারী বিক্রিয়া হচ্ছে পজিটিভ। তো তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে নেগেটিভ, তাপহারী বিক্রিয়া হচ্ছে পজিটিভ, ডেল এস এর ভ্যালুটা এটা আমরা মুখস্থ আগে থাকতে জানি। আচ্ছা, তো এখন এই জায়গায় ওরা যে কথাটা বলছে যে ই এক্স মাইনাস ই এ, মানে আমি যদি ই এক্স থেকে ই এ বিয়োগ দিই তাহলে তো ওই পার্থক্য, মানে কথা হচ্ছে উচ্চতাটা এসে পড়ে। আর ওই উচ্চতাকেই ওরা বলতেছে কি সক্রিয়ণ শক্তি। এই যে ওরা বলছে যে ন্যূনতম শক্তিমাত্রা কণাগুলি বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী একটি অস্থায়ী জটিল অবস্থার অবস্থান করে। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক মানে প্রারম্ভিক অবস্থায় হচ্ছে ই এ, হ্যাঁ, আর চূড়ান্ত অবস্থায় হচ্ছে ই এক্স। তো ই এ আর ই এক্স বিয়োগ দিলে আমরা সক্রিয়ণ শক্তি আসে, স্টার চিহ্ন দিয়ে কথাগুলো বলছে। সক্রিয়ণ শক্তি যত বেশি হয় এই শক্তি অর্জন করা তত কষ্টকর হয় বলে এই শক্তি অর্জনকারী বস্তুর কণার সংখ্যা ঠান্ডা মাথায় বলছে কথা। আমি যদি আপনাদের মনে করেন আজকে 10 জনকে বলি যে 10 জনকে বললাম যে তোমরা আজকে আজকে বললাম যে তোমরা সবাই আজকে 10 লক্ষ টাকা করে বিক্রি করবা, আমি কিছু প্রোডাক্ট আপনাদের দিয়ে দিছি, তো আমি কিছু প্রোডাক্ট আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের কিছু প্রোডাক্ট দিয়ে বললাম যে তোমাদের ফাইনাল হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে তুমি 10 লক্ষ টাকা বিক্রি করবা, এই তোমরা হচ্ছে 5 লক্ষ টাকা হচ্ছে তোমাদের হচ্ছে ফাইনাল আর কি ডেস্টিনেশন। এখন বলেন যে 5 লক্ষ আর হচ্ছে 10 লক্ষ কোনটা অর্জন করা সোজা? 5 লক্ষ অবশ্যই, যেটা কম সেটা কি অর্জন করা হচ্ছে সোজা হয়। এখন হচ্ছে এখানে ঠিক সেম ঘটনাটাই ঘটছে যে সক্রিয়ণ শক্তি যদি অনেক বেশি হয়, মানে সক্রিয়ণ শক্তি যদি অনেক বেশি হয় তাহলে ওই যে সক্রিয়ণ শক্তি যদি বেশি হয়ে যায় তাহলে এই সক্রিয়ণ শক্তিটা অর্জন কে করে? বিক্রিয়কের মধ্যে যে ওগুলা থাকে, যেমন অণুগুলো একটা ব্যক্তি, এখন সক্রিয়ণ শক্তি হচ্ছে অনেক বেশি, তো এখন ওর পক্ষে তো মানে সবার পক্ষে অণু তো মানে লক্ষ লক্ষ থাকে সিস্টেমের মধ্যে, লক্ষ লক্ষ অণু থাকে। এখন লক্ষ লক্ষ অণুর মধ্যে যেমন জিনিসটা হচ্ছে এরকম, একটা গাছের মাথায় হচ্ছে ধরেন 100 বাইদা রাখছে, বলছে যে তোমরা হচ্ছে এটা অর্জন করা। তো ওই জিনিসটাই ঘটছে যে এখানে সক্রিয়ণ শক্তি যত বেশি হবে তত কম পরিমাণ অণু ওই এনার্জি অর্জন করতে পারবে। আর ওই এনার্জি যদি কম সংখ্যক অণু অর্জন করে তাহলে কি বিক্রিয়ার গতিটা কমে যাবে, মানে ওই অনুপাতে উৎপাদ কনভার্ট হইতে পারবে না, কারণ উৎপাদ কখনই কনভার্ট হবে যখন আপনার ওই শক্তি অর্জন করতে পারে আর বিক্রিয়ার গতি কমে যায়। অপরপক্ষে সক্রিয় শক্তির মান যদি কম তুলনামূলক তাহলে এটা কি অর্জন করা ইজি অণুগুলোর মধ্যে, তখন অনেকগুলো অণু ওই শক্তিটা অর্জন করে ফেলে, তখন বিক্রিয়ার গতি কি হচ্ছে? জি স্যার। বাকিরা কি করেন? বাকিরা রেসপন্স করেন না কেন? আচ্ছা, তারপরে বলছে সব কম তাপমাত্রায় ঘটে, অপরদিকে যেসব বিক্রিয়া সক্রিয়ণ শক্তি যদি কম হয়, কথা বুঝেন, সক্রিয়ণ শক্তি কম, তো সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে বিক্রিয়কের যে অণুগুলা থাকে ওই অণুগুলার ওই সক্রিয়ণ শক্তি অর্জন করা ইজি হয়ে যায়, তার মানে কম টেম্পারেচারেই বিক্রিয়াটা খুব সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু সক্রিয়ণ শক্তির মাত্রাটা যদি অনেক
আপার লেভেলের থাকে তখন তো সহজে বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হইতে পারতেছে না, কারণ হচ্ছে বিক্রিয়কের অণুগুলো মারামারি করে ওই সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারতেছে না। তখন যে ঘটনা করতে হয়, টেম্পারেচার বাড়াই দিতে হয়। তখন টেম্পারেচার বাড়াই দিলে বিক্রিয়াটা আরামসে ঘটে যায়। ওকে, তো এখানে ওরা যে কথাটা বলছে তারপরে খুব সুন্দর একটা কথা বলছে, যে যেসব বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি ইএ উৎপন্ন হচ্ছে ইবির চেয়ে বেশি, সেসব ক্ষেত্রে অতিরিক্ত শক্তি মানে ইএ মাইনাস ইবি নির্গত হয়। আচ্ছা, ওরা যে ঘটনাটা বলছে সবাই একটু মনোযোগ দেন। ওরা এই ঘটনাটা বলছে, আমাকে বলেন তাপ উৎপাদী বিক্রিয়ার যে গ্রাফটা, এটা শুনবেন। তাপ উৎপাদী বিক্রিয়ার যে গ্রাফটা, এখানে কি ই এ বড় না ই বি বড়? ই এ বড়। কথা বুঝছেন কিন্তু, ই এ হচ্ছে বড়। তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব ঠান্ডা মাথায় গ্রাফটা কিন্তু খুব বুঝার ব্যাপার আছে। আপনাকে বলতে পারে উৎপাদী তাপহারী বিক্রিয়াটা আলোচনা করো, তখন আপনাকে বলতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের বিক্রিয়ক করলে মনে করেন যে স্যার পুরোপুরি মার্ক দিয়ে দিবে, ঠিক আছে, আর বেশি একটা কষ্ট করতে হবে না। আর তাপহারীর ক্ষেত্রে এই জিনিসটা আর পজিটিভ নেগেটিভের ব্যাপার তো আমরা জানি, যে তাপ উৎপাদী হচ্ছে নেগেটিভ, তাপহারী হচ্ছে পজিটিভ, উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা আজান দিতেছে, হ্যাঁ একটু চুপ থাকি। আপনি একটু দেখেন, পুরো পেজটা দেখেন, মানে একটু নিজেরা পড়েন, নিজেরা পড়েন। আর ওই পেজে একটু কথা আছে, বেশি কথা নাই, এটা সৃজনশীলের জন্য আসতে পারে। হ্যাঁ, ওই পেজে অপর পেজে একটু পড়া আছে, সবাই একটু নিজে দেখেন। সবাই দেখছেন? এটা এটা বুঝেন না এমন কেউ আছে? এটা থিওরি, মুখস্থ লিখতে হবে, বুঝা বুঝা মুখস্থ লিখতে হবে। হ্যাঁ, আর আমি যেটা বললাম যে ওইটাই গ্রাফ কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রাফ। হ্যাঁ, গ্রাফ কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই যে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রাফ। তাপ এক্সপেরিমেন্টের ব্যাপার, মানে আপনি একটা বিক্রিয়া নিছেন, বিক্রিয়ার নিয়ে কাজ করছেন, দেখতেছেন এটা তাপ উৎপাদী বিক্রিয়া,
পরে এটার মেজারমেন্টে গিয়ে দেখেন যে বিক্রিয়াটার মধ্যে যে বিক্রিয়কের উৎপাদ ছিল, ইনিশিয়াল পর্যায়ে বিক্রিয়কের মানে তাপ উৎপাদই বলতেছি, বিক্রিয়কের শোষণ শক্তি বেশি আর উৎপাদন হচ্ছে কম। তারপর তাপ হারিয়ে দেখতেছেন তার উল্টা। ওই এক্সপেরিমেন্টটা কি জাস্ট একটু গ্রাফ আঁকছে, গ্রাফিকটা সুন্দরভাবে লিখে জাস্ট বলে দিছে আর কি। আর ওইটা যেটা বললাম যে শোষণ শক্তি অনেক হায়ার হইলে, অনেক বেশি হইলে কম সংখ্যক অণু ওইটা অর্জন করতে পারে, তখন বিক্রিয়ার গতিটা কমে যায়। ঠিক আছে। আর এই কমা বিক্রিয়ার গতি বাড়াইতে হলে টেম্পারেচার দিয়ে দিতে হয়। তো এখানে কিন্তু ছোটখাটো বিষয় মিলে মোটামুটি অনেক কথাবার্তা বলা আছে। ঠিক আছে। আর গ্রাফটা ভুল করা যাবে না। হ্যাঁ, গ্রাফ যদি আসে তাহলে গ্রাফটা যেভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে, যে ডেল এস ঋণাত্মকটা যে হয়, ডেল এস পজিটিভ যে হয়, এটা ভালোভাবেই আপনাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এটা একটু পড়ে ফেলবেন, কারো সমস্যা থাকলে এখন বলতে পারেন। আর এখানে আর কি আছে, এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘর্ষ তথ্য, এটা এটা আমি একটু দেখাই দিছিলাম, এই যে এটা দেখাই দিছি। আচ্ছা, ওই যে প্রভাবকের যে ব্যাপারটা, হ্যাঁ আমি এক বাক্যে বলে যাই, পরে আপনাদের সমস্যা থাকলে মাহমুদুল আবার পড়াই দিবেন, আমি ওকে বলে দিব না এখানে। আচ্ছা, এগুলা ক তে আসবে আসবে অথবা খ তে আসবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে ওয়ান কাইন্ড অফ। তো আগেই বলছি, ধনাত্মক প্রভাব হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, ঋণাত্মক প্রভাব হচ্ছে বিক্রিয়ার গতি হ্রাস করে। আর অটো প্রভাবক বা স্বপ্রভাবক হচ্ছে আমরা যে বিক্রিয়কটা নিব, ধরেন এখানে আমরা 3টা বিক্রিয়ক নিছি। এই যে এখানে তো আশা করি দেখতেছেন, এই দেখতেছেন তো অক্সালিক অ্যাসিড পারকে পারম্যাঙ্গানেট দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, স্বপ্রভাবক হচ্ছে এখান থেকে মূলত দেখেন, যে কোন প্রভাবক কিন্তু এই যে এগুলা, এই যে প্রভাবক কিন্তু এই যে তীর চিহ্নের উপরে যা দেখতেছেন না, মূলত এগুলা হচ্ছে প্রভাবক। আবারও বলতেছি, মূলত তীর চিহ্নের উপরে এই যে MnO2 25°, যারা জৈব যৌগ পড়বেন, আবারও বলে দিতেছি, যারা মেডিকেলের জন্য পড়বেন, এই প্রভাবক মুখস্থ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কারণ প্রভাবক মনে থাকে না। নাম্বার ওয়ান একটা প্যারা, প্রচুর প্রচুর প্যারা এটা। জৈব যৌগের খুবই খারাপ প্যারা জিনিসটা, কিছু করার নাই। এটা কোনো টেকটিক মানে না, কোনো কিছু মানে না। আমি একটা চুরিবিদ্যা শিখাই দিই, সেটা হচ্ছে প্রভাবক মনে না থাকলে ডেল দিয়ে দিবেন, মানে তাপমাত্রা দিছি বিক্রিয়া হয়ে গেছে। কথা হচ্ছেন, ওটা হচ্ছে আলাদা ব্যাপার। তো এই প্রভাবক হচ্ছে তীর চিহ্নের উপরে থাকে, তীর চিহ্নের উপরে যা যা যে বিক্রিয়ার জন্য থাকে পুরোই মুখস্থ। ঠিক আছে। তো এখন দেখেন, এই বিক্রিয়ার উপরে কিন্তু তীর চিহ্নের উপরে কিছুই নাই, কারণ হচ্ছে এটার প্রভাবক আছে। এটার প্রভাবক হচ্ছে যে K-MnO4 আছে না, এই K-MnO4 এর ম্যাঙ্গানিজই হচ্ছে এটার প্রভাবক। স্বপ্রভাবক বা অটো প্রভাবক মানে আমার বাহির থেকে কোনো প্রভাবক দেয়া লাগে না, আমি বিক্রিয়ক হিসেবে জানিছি, এই বিক্রিয়কের মধ্যে একজন ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে প্রভাবকের কাজ করে দেয়। তো এটা হচ্ছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক। তো এই যে আরেকজন যেটা কোশ্চেন করছিল যে আবিষ্ট প্রভাবক, ধরেন আবিষ্ট প্রভাবক হচ্ছে, ধরেন আপনি যে Na2SO3 নিলেন, হ্যাঁ, তো অক্সিজেনের সাথে নিছেন, এটার বিক্রিয়া ঘটছে, কিন্তু সিঙ্গেল ওয়াইজ যখন আপনি আর্সেনেটের সাথে করছেন তখন কোনো বিক্রিয়া হয় নাই। তো এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে আবিষ্ট প্রভাবক কোন বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে, মানে একটা বিশেষ একটা বিক্রিয়ক থাকবে, ওটা হচ্ছে অক্সিজেনটা, মানে থার্ড পার্টি আসবে একটা। ওকে, তো বিশেষ সরি বিশেষ বিক্রিয়ক হচ্ছে যে Na2SO3 আর হচ্ছে Na3ASO3, আর তৃতীয় হচ্ছে ওই অক্সিজেন O2। তো কিন্তু পৃথক ভাবে তাদের বিক্রিয়া ঘটে না। দেখেন এখানে একটা কিন্তু একটু খটকা আছে, দেখেন ওরা বলছে কি যে পৃথক ভাবে বিক্রিয়া ঘটবে না, কিন্তু দেখেন ভালোভাবে দেখেন, পৃথক ভাবে কিন্তু একজনের সাথে বিক্রিয়া ঘটছে, একটার সাথে ঘটছে আরেকটার সাথে ঘটে নাই। তো এই কথাটা ক্লিয়ার করা ওদের উচিত ছিল। তো যাই হোক, তো ওরা বলছে যে পৃথক ভাবে বিক্রিয়া করবে না, কিন্তু 3জনকে যদি এক কাতারে দাঁড় করায় দিই, মানে হচ্ছে আর্সেনাইড সালফাইড যদি এক কাতারে দাঁড় করায় দিই, তাহলে একটা রিঅ্যাকশন পাওয়া যাবে। তো এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। মানে কথা হচ্ছে আবিষ্ট প্রভাবক হচ্ছে, ধরেন বিক্রিয়ক গুলো আছে, আলাদা আলাদা 2টা বিক্রিয়ক আছে, তো আলাদা আলাদা ফার্স্ট বিক্রিয়ক সেকেন্ড বিক্রিয়ক, মানে বই অনুযায়ী যেটা বলতেছি, ফার্স্ট বিক্রিয়ক সেকেন্ড বিক্রিয়কের সাথে থার্ড একটা পার্টি আনলে বিক্রিয়া করবে না, কিন্তু 3জনকে একত্রে করে দিলে ঠিকই বিক্রিয়া করবে। এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আর এই যে প্রমোটর, প্রমোটরের ইংরেজি যদি কেউ ভালো জানেন তাহলে এটা এমনিতেই পারতেন। যেসব বিক্রিয়ার প্রভাবকের উপস্থিত, মানে প্রমোটর হচ্ছে যেগুলো মানে ক্ষমতা বৃদ্ধি করে, প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে। তো ধরেন মনে করেন প্রভাবক আছে ঠিক আছে, কিন্তু এটার ক্ষমতা আরো বাড়ে ওই জিনিসটার কারণে। যেমন এখানে 2জন ইউজ করা হয়েছে অ্যামো, তো অ্যামো ধাতু আয়রন প্রভাবকের সহায়তা বা প্রমোটর। মানে কথা হচ্ছে এখানে প্রভাবক হচ্ছে আয়রন, এই যে এটা আয়রন হচ্ছে প্রভাবক, কিন্তু এই অ্যামো অ্যামো যে ধাতুটা, এটা হচ্ছে প্রমোটর, মানে হচ্ছে ওর মানে হেল্প, বন্ধু। যেমন বাস্তব লাইফে যদি আপনার বন্ধু থাকে, বন্ধু কি করে, আপনাকে সাহায্য করে না? তো এই প্রমোটর হচ্ছে এরকম, ধরেন একটা প্রভাবক ও কাজ করতেছে, ওকে সাহায্য করার জন্য একটা প্রমোটর আনলেন, তো প্রমোটর এখানে বলছে অ্যামো। তো এরকম যদি যে কটা প্রমোটর আছে যারা মেডিকেলের জন্য বলবেন তাদের লাগবে এগুলা, এই প্রমোটর গুলো মুখস্থ করতে হবে।
সবই মুখস্থ করতে হবে। আর প্রভাবক 20 গতকালকে বলছি যে এটা প্রবণ মানে মানে ইসের উল্টা, প্রমোটরের উল্টা। প্রভাবক 20 হচ্ছে প্রমোটরের উল্টা, মানে প্রভাবক 20 হচ্ছে ওটা উল্টা কাজ করে, প্রমোটর হচ্ছে বাড়ায় আর প্রভাবক 20 হচ্ছে প্রবণ ক্ষমতাটা কমায় দেয়। তো এগুলো এমসিকিউর জন্য আর ক খর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, এমসিকিউ প্লাস ক খ এগুলার আসার প্রতিপাদ্য জিনিসই হচ্ছে এটা। তো একটু মুখস্থ টাইপ করে ফেলবেন। তারপরে বলা আছে সমস্ত প্রভাবন ও সমস্ত প্রভাবন। তো সমস্ত প্রভাবন যেটা সেটা হচ্ছে যে যে সমস্ত প্রভাবন হচ্ছে, মনে করেন যে আপনি যে বিক্রিয়কার উৎপাদ, মানে বিক্রিয়কার উৎপাদ যদি গ্যাস ফর্মে থাকে, প্রভাবক গ্যাস ফর্মেই থাকবে। যেমন এই যে এখানে দেখেন SO2 গ্যাস, SO2 আছে গ্যাস ফর্মে, অক্সিজেন আছে গ্যাস ফর্মে, NO2 আছে গ্যাসে, SO3 আছে গ্যাসে, মানে সবাই গ্যাসে আছে। ওকে। আর লিকুইড আর একুয়াস তো প্রায় সেমই ধরা হয়। যেমন এই যে এই বিক্রিয়াটা গ্লুকোজের সাথে যে সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজের যে বিক্রিয়া, এটা দেখেন একুয়া একুয়া মানে সব মিলে যাবে। মানে মানে সমস্ত প্রভাবক হচ্ছে প্রভাবক যে ভৌত ধর্মে থাকবে, বিক্রিয়ক উৎপাদ ওই ভৌত ধর্মেই থাকবে। আর অসমস্ত প্রভাবক হচ্ছে মিল হবে না। যেমন এই যে অসমস্ত প্রভাবক, এটা প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে কঠিন কঠিন। আর সালফার ডাই অক্সাইড, অক্সিজেন আর সালফার ট্রাই অক্সাইড এগুলো হচ্ছে গ্রাম মানে গ্যাসে বলা। তার মানে হচ্ছে অসমস্ত প্রভাবক হচ্ছে মিলবে না, মানে প্রভাবকের যে ভৌত ধর্ম তার সাথে মিলবে না অসমস্ত প্রভাবন। আর সমস্ত প্রভাবন হচ্ছে মিলবে। তো আমি আমি যে কাজটা করতাম যখন আপনাদের সময় মতো স্টুডেন্ট ছিলাম, সেটা হচ্ছে ডেফিনেশন আমি নিজে একটু বানাইতাম আর কি পয়েন্ট আমার মাথায় রাখতাম। মানে এগুলো যে একদম বইয়ের মতো হইতে হবে এমন কোনো না, মানে এগুলো হচ্ছে কি পয়েন্ট, কি পয়েন্টটা জাস্ট মেমোরিতে মানে এটাকে সেট করে ফেলবেন, মেমোরিতে একটু জায়গা দিয়ে। আর একটা বড় ব্যাপার সেটা হচ্ছে একটা জিনিস টেকনিক আজকে শিখাই দিই, মাথায় রাখবেন। কোনো জিনিস যদি মেমোরিতে সেভ করে রাখতে চান, আমরা যেমন কম্পিউটারে ফোনে অনেক কিছু সেভ করি না, তো কোনো কিছু যদি মেমোরিতে সেভ করতে চান, তাহলে আমি যে কথাটা বলবো ওই কথাটা 3 সেকেন্ডের বেশি চিন্তা করবেন। যেমন এখন একটা কথা বললাম, এই কথাটাকে 3 সেকেন্ডের বেশি চিন্তা করবেন।